নীল চিরকুট পর্ব সংখ্যা ১৩-১৪ লেখনীতে নওশীন আহমেদ রোদেলা গল্প পাঠে আমি অরোরা ইসলাম। নম্রতা ৫-১০ মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করল, তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম, কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব, তাই অন্যমনস্কভাবে হঠাৎই ২টা উইয়ার্ড শব্দ বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছা করে বলিনি, আর আমি না আপনাকে উদ্দেশ্য করে বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ড শব্দ দুটো কি ছিল? আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতার ফর্সা নাক লাল রং ধারণ করল, বাঘিনীর মতো ফুঁসতে ফুঁসতে ঢকঢক করে বোতলের পুরো পানি সাবার করল। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে চেয়ারে পা গুটিয়ে বসল। প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলো হাত খোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার ওপর ক্যাট ক্যাট শব্দ তুলে ঘুরে চলছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসের থেকে শব্দই বেশি পাওয়া যাচ্ছে। খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা, কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতার চোখ বুজে জোরে জোরে দম নিল। এই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিলও। ইচ্ছে করে স্যাসলামও করছে। বেয়াদব। এসব বেয়াদব দিয়ে হাসপাতাল ভরে থাকলে রোগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে এসেও স্যাসলামো ফাজলামো শুরু করে গিয়েছে। নম্রতাকে যেমন সব জেনে শুনে জিজ্ঞেস করছে, ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার্ড শব্দ দুটোর কি, ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রোগীকে জিজ্ঞেস করবে, আপনার এই উইয়ার্ড রোগের পেছনে কারণ কি, বিশ্লেষণ করুন তো শুনি। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দেবে সে? উপ, ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখল, নেতিবাচক বিষয়গুলি মনে না থাকাই ভালো, সেগুলো মনে না করিয়ে দেওয়া আরও ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম, আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে, আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য আস্ত একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না? বেশ কিছুক্ষণ পর উত্তর এলো, আপনি খুবই হিপ্রোকিট মহিলা। নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিকঠাক। হিপোকিট শব্দটা শুনে নম্রতার মিয়ে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোকটা নম্রতাকে হিপ্রোকিট বলে? নম্রতাকে? রাগে হাত পা কাঁপছে নম্রতার, মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিলাম, সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, এটা তুই হিপোকিট, ম্যানারলেস, নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না, এহেন অপমানও সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল, অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে, ইটস ইমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তারের থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ, কৃতজ্ঞ থাকব। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখল, কালকেই জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে, প্লিজ স্যার। 10:30টায় চলবে? চলবে চলবে। বেশ, আসবেন 10:30টায়। নম্রতা হাঁপ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তা খেলে গেল। এই বেয়াদব লোকটাকে শুকনো কথায় ছেড়ে দিলে তো চলবেই না, ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোকটাকে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাটছিল নীরা। তার পাশের সেলফ থেকেও সাইকোলজির ওপর কোনো একটা বই খুঁজছিল অন্তু। অন্তুর চোখ মুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হা হু ছাড়া কোনো কথা বলেনি সে। নীরা খেয়াল করেছে, নম্রতা সোয়াদের সাথে হাসি মুখে কথা বলে নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুরে কুরে খাচ্ছে। অন্তু বই হাতে কোনোর একটা টেবিলে চেয়ার টেনে বসল। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশে চেয়ারটাতে বসল। অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট, ছিমছামে কালো গায়ে কালো রংটা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আরো শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খেকেরি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। অন্তু ফিরেও তাকালো না, গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঁচু কণ্ঠে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস? অন্তু চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছিস?
এখানে আর কেউ আছে? অন্তু তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেঠিক থাকার কথা ছিল নাকি? নীরা আহত কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন? অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো। ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠেস মারা কণ্ঠে কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। অন্তুর সহজ উত্তর, খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই 2 দিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তুর চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কনুইয়ের নিচে শক্ত করে চেপে ধরল। হ্যাঁচকা টানে নীরাকে নিজের দিকে টেনে এনে রক্ত লাল চোখে তাকালো। তপ্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কণ্ঠে কথা বলতে হবে এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? নীরা চাপা স্বরে বলল, অন্তু হাত ছাড়, লাগছে। অন্তুর হাতের থাবায় আরো খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করিনি, তাহলে তোর এত হাসফাস কেন? ছাড় অন্তু। আমাকে ভালোবাসিস না কেন? অন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন, কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুঁচকে এলো নীরার। জারি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না। এখন কি জোর করে ভালোবাসাবি আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অন্তু এবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। ইচ্ছে করে হাতের বাঁধনটা শক্ত করে ধরল সে। রাগান্বিত মস্তিষ্কে নীরাকে কষ্ট দিতে চাইলেও শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছে ঘুরিস কেন? খবরদার, আশেপাশে আসবি না আমার। নীরা হতবম্ব চোখে অন্তুর দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটসে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অন্তু সত্যিই কথাটা বলল? তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারলো? কণ্ঠে আটকালো না? নীরা কি সত্যিই এত সস্তা? নীরার বুকের ভেতরে উতলে উঠল কান্না। বইটা টেবিলের ওপর রেখে সেলফের এক কোনায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাজছে। নীরা 2 হাতে মুখ ঢেকে ডুকরে উঠে। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ওনার আঁচল কামড়ে ধীরে কিছুক্ষণ নিঃশব্দে অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে, এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়, খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপোড়েনে পরিবার আর মান সম্মানের চিন্তায় অস্থির থাকার চেয়ে মরণটা কি সহজ নয়? সুন্দর ঝকঝকে সকাল। আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা। উজ্জ্বল সোনালি রোদে ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পায়চারি করছে। হাতে অ্যাসাইনমেন্ট, সাদা নীল সালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নম্রতা পায়চারি থামিয়ে ঘড়ি দেখল, 10টা 29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্তি কণ্ঠে বলল, নম্রতা মাহমুদ কে? নম্রতা কপাল কুঁচকে বলল, আমি। স্যার আপনাকে ভেতরে যেতে বললেন, ভেতরে যান। নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে ঠিকঠাক 10টা 30। 2 হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে ঠোঁট উল্টালো নম্রতা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, বেটা দেখে বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়াতে জোরে সোরে শ্বাস ছাড়ল নম্রতা। মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ককে শান্ত করল। তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উকি দিল। আসতে পারি? আরফান গভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাটছিল। 2 ভুরুর মাঝখানে হালকা কুচকানো, গায়ে গাঢ় নীল শার্ট, কবজির ওপর সাদা চকচকে ব্যান্ডেড ঘড়ি। নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান। কুচকে থাকা ভুরুজোড়া সোজা করে গমগমে কণ্ঠে বলল, আসুন। নম্রতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করল। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকে ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের ঠান্ডা গম্ভীর দৃষ্টি নম্রতাকে ক্রমেই বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়। ঠান্ডা মায়াভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরাতে দেয় না, ভাবতে দেয় না, চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো। ভারী টেবিলটির ঠিক সামনে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করল, উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে। নাকের ডগায় ঝুলে থাকা গম্ভীর্যটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতে গমগমে কণ্ঠে বলল, আরফান বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল। গলা শুকিয়ে এলো। সপ্তপর্ণে একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসল। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল।
আকাশ পাতাল চিন্তা ভাবনা করে হঠাৎই নিজেকে শক্ত ও স্বাভাবিক করে তুলল সে। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ার ঠেস দিয়ে নম্রতার দিকে তাকিয়েছিল। ঘাড়টা হালকা কাত, দৃষ্টি গভীর ও শান্ত। নম্রতা ছোট শ্বাস ফেলে বলল, হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোণে হাসি দেখা গেল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট? অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আজ ঝামেলাহীনভাবে স্বাক্ষর করল। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কমপ্লিট। আর কিছু? নম্রতা মাথা নেড়ে না জানালো। অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিতে গম্ভীর কণ্ঠে বলল আরফান, তাহলে আসুন, আমার এখন ব্রেকফাস্টের সময়, একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠতে নিয়েও হঠাৎই থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেয়ালটির দিকে তাকিয়ে রইল। কপালের ওপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভুরু কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিহ্বা দিয়ে উপরের ঠোঁট ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল, বলুন। নম্রতার অস্বস্তি আরও বাড়ল। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন, অদ্ভুত, খ্যাপা, আবার পাগলাটে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো, বলবেন না? নম্রতা আমতা আমতা করে বলল, আপনার বন্ধু নিশাত সম্পর্কে কিছু প্রশ্ন করার ছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিশাত সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিশাতকে চেনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিহ্বা ভারী ভারী লাগছে। আচ্ছা, সত্যিই কি নিশাদি নম্রতা সে? আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করল, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পড়াকু? ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার? আরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, তাই না? আরফান সরু চোখে তাকালো। পর মুহূর্তে ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠেসমারা কণ্ঠে বলল, ওয়েট ওয়েট, প্রেমে টেমে পড়েছেন নাকি নিশাদের? ওহো, গ্রেট, আপনার জন্য অসম্ভব কিছুই না। আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল। মুহূর্তে রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গেল, বিবর্ণ হয়ে উঠল চারপাশ। ভেবে থাকা রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা, যে যেমন, তার কাছে পৃথিবীর স্বভাব চরিত্রও তেমন। কথায় আছে না, সাপের হাঁচি বেদেও চেনে। আসছি ডক্টর আরফান আলম স্যার, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না নম্রতা। এই লোক নিজেকে ভাবিটা কি, প্রিন্স চার্মিং, নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারি ডিগ্রি অর্জন করে এত অহংকার? কিন্তু এ কি? নম্রতার আগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল। পেশিগুলো বেয়ে নেমে গেল অদ্ভুত এক শীতলতা। সচেতন মস্তিষ্কে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাত ঘন ঘন লাইব্রেরিতে যেত, পড়াকো ছিল, গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট। তবে কি এই সেই পুরুষ, নম্রতার কল্পনার কল্পপুরুষ? কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা? কোথায় থাকে সে? নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসল নম্রতা, সাথে নীরা আর সোয়া। নীরার চোখ মুখ থমথমে, ফর্সা নাকের ডগা লাল, চোখ দুটো খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা। নম্রতা খানিকটা চিন্তিত ও অবিশ্রান্ত। ক্যান্টিনে সুস্বাদু চা আজ তার তেতো লাগছে, বিশ্রী লাগছে। আড্ডাও জমছে না, চারিদিকে কেমন বিষণ্ণ উদাস ভাব। অন্তু ক্যাম্পাসেই ছিল, কিন্তু নানা টালবাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে এই 2 ঘন্টা হলো। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত, আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্রতা বিষণ্ণ মুখ নিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে শুয়ে রইল। মনটা খুব পোড়াচ্ছে তার, পুরো ছারখার হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্ম হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী। তার যে ওই লোকটাকে চাই চাই, বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্যও হলেও তাকে চাই। এমন বিষণ্ণ মৃদুল পরিবেশে দমকা হাওয়ার মতো উড়ে এলো নাদিম। গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের ওপর রেখে চেয়ারে গা এলিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘামছে তার শরীর। হলুদ ছাড়টা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে। নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতারা। সোয়া কোল্ড ড্রিঙ্কের ক্যান হাতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল।
নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কের ক্যান। এক চুমুকে সবটা শেষ করে ভারী আয়েশি কণ্ঠে বলল, বালের লোকাল বাস, জীবনটারে মেইন হল বানাইয়া ছাইরা দিছে একদম। সারা যেদিকেই তাকাই শুধু দুর্গন্ধ। এই গরমে যে এত ঘষাঘষি কইরা বাসে উঠতে মন চাই। শালার বুইরা আঙ্কেলগুলো আরেক সার্কাস, এমন ভাবে শরীরের ওপরে পড়ে যেন নয়া নয়া পিরিত জাগছে। রিডিকিউলাস। মন্ডাই সাই বা। নাদিমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল সোয়া। রণচণ্ডী রূপ নিয়ে বলল, তুই আমার কোল্ড ড্রিঙ্ক খেলি কেন? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা। ফাজিল একটা, অসভ্য। আর এইসব কি ভাষায় কথা বলিস তুই? ন্যূনতম ব্যক্তিত্ব বোধ নেই তোর? সি, আমার জাস্ট ঘেন্না লাগে। নাদিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে বলল, আরেকটা ব্যক্তিত্ব মারাইতে আইছে। তোর ওই প্রফেসর বাপরে গিয়ে ব্যক্তিত্বের জ্ঞান দেগা বাল। আমার সামনে আজাইরা ডং মারতে আসবি না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন। নাদিমের পাশে চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসলো। শার্টের ওপরে 2 বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, প্রচন্ড গরম আজ। আজ বোধহয় লেট। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম। মেয়েটা অসুস্থ। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুঁচকালো। বন্ধুদের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, এই অন্তু কই রে? নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে। দক্ষ হাতে টুংটাং সুর তুলছে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু একটা অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনও হেভি হ্যান্ডসাম লাগছে রে। তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম। রঞ্জন সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসলো। চোখ টিপে বলল, আর তুই আমার বান্ধবী না হলে আমি তোরে বিয়ে করে ফেলতাম। আহা সুন্দরী বউ। রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারল নম্রতা। নাদিম গিটারে বাজনা থামিয়ে দাঁত বের করে হাসলো। ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজা, তোমার অ্যাঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথায় হেসে ফেলল সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন, তুই ঠিক আছিস নীরু? চোখ মুখ এমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করলো। দৃঢ় কণ্ঠে বলল, আমার কি হবে, ঠিক আছি। সবার চোখ এবার নীরার দিকে আটকে গেল। নাদিম টেবিলের ওপরে ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখল। চোখ মুখে বিকৃতি করে বলল, জামাই মইরা গেছে নাকি রে? কান্দিসিস মনে হইতেছে। চোখ নাক লাল কেন? জামাই মরলে কান্দন লাগবো? আমরা আছি না, দরকার পড়লে আরেকটা জামাই ধইরা আয়না দিমু, প্যারা নাই। নাদিমের কথায় হেসে ফেলল নীরা। চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখলো। কপাল কুঁচকে বলল, জ্বর টত্ত নেই? কি হয়েছে বলতো? কেঁদেছিস কেন? নম্রতার কথার মাঝে বন্ধুদের আড্ডায় এসে পৌঁছালো অন্তু। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো? কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্তু। টিস্যু দিয়ে চোখ মুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, কেঁদে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে? আশেপাশের মানুষ কেঁদে কেটে অমাবস্যা নামায় ফেলছে দেখছি। নাদিম গিটারে দ্রুতর টোন বাজিয়ে বলল, উক্ত মহিলার জামাই ইন্তেকাল ফরমাইছেন। তাকে অতি শীঘ্রই একটা জামাই গিফট চাইতে হবে। এই মহান কাজের জন্য তোমরা তৈরি সেনা? আমার এই নাদিমের চরিত্রটা এত ভালো লাগে, মানে প্রত্যেকটা কথা এমন করে কথা বলে, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। যাই হোক, গল্পে ফিরি। সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ইয়েস। নীরা সামনে থাকা বইটা নাদিমের দিকে ছুঁড়ে দিয়ে হেসে ফেলল। মুখে বলল, চুপ থাক হারামি। নাদিম বইটা ক্যাচ করে ধরে বিগলিত হাসলো। ধীরে ধীরে কাটতে লাগলো উত্তপ্ত দুপুরের বিষণ্ণতা। জমে উঠল আড্ডা, মেতে উঠল প্রতিটি প্রাণ। কর্মব্যস্তময় দীর্ঘ দিনটা পার করার পর রাতে যখন ফোনটা হাতে নিল নম্রতা, ঠিক তখনই মনে পড়ে গেল আরফান নামক অসভ্য লোকটির কথা। আরফানকে অনলাইনে দেখে অপমানগুলো রন্ধে রন্ধে বাঁচতে লাগলো। আরফানের প্রোফাইলের দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ইনবক্সে ঢুকলো। নির্ভুল বাংলায় লিখল, আপনার মতো অসভ্য, অভদ্র আর ইতর মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। একটা মেয়েকে কতটা বাজেভাবে হেনস্থা করেছেন আপনি। কাল আমাকে হিপ্রোকেট বললেন। হিপ্রোকেট মানে বুঝেন আপনি? দেখে তো মনে হয় নকল টকল করে প্রফেসরকে টাকা খাইয়ে নয়তো নকল সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়ে গিয়েছেন। এভাবে শুরু করে মাথায় যা এলো তাই লিখে ইনবক্স ভরিয়ে ফেলল নম্রতা। আরফান অনলাইনেই ছিল। নম্রতার লেখা প্রতিটি মেসেজ আরফান সিন করেছে দেখে নম্রতার বুকে এক আকাশ স্বস্তি মিলল। মনে সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। আহ শান্তি। কিছুক্ষণ পরই, হ্যালো ভিউয়ার্স, মিস্টার মিস অ্যান্ড মিসেসরা,
তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলা তাদেরকে জানাই ধন্যবাদ। আমি এই পার্টটা পড়তে এত হাসছি। শুধু এই পার্ট না, নাদিমের চরিত্র যেখানেই থাকে আমি মানে সেখানেই পড়তে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায়। তোমাদেরও কি আমার মতো নাদিমের চরিত্রটাকে বেশি ভালো লাগে? কমেন্ট করে জানাও কার চরিত্র তোমার কাছে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকো। নিত্যদিনের সকল আপডেট আমার ফেসবুকে পেয়ে যাবে। কোনো কিছু জানার বা কোনো কিছু বলার থাকলে আমার ফেসবুক ইনবক্সে তুমি ইনবক্স করতে পারো। যাই হোক, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।